গল্পের নাম আত্মহত্যার নেপথ্যে। গল্পকার সাদিয়া আক্তার, কথা আনিকা তাহসিন। পর্ব ৩। কিশোর বয়সী এক ছেলে চেয়ারে বসে কান্না করছে। সামনে থাকা ব্যক্তিটি গম্ভীর স্বরে বলে, কি হলো জিসান, তুমি কি হার মেনে নিচ্ছ? না, আমি হাঁটতে শিখিনি। তাহলে তুমি এখন কি করবে? আমার আত্মার বিসর্জন করব। পাপ মুক্তি চাই আমি, পাপ মুক্তি। তাহলে যে তোমায় খুব তাড়াতাড়ি আত্মাকে উৎসর্গ করতে হবে? আমি প্রস্তুত। আলভি ড্রাইভারকে কোনো মতে বুঝিয়ে জঙ্গলের কাঁচা পথে যেতে রাজি করায়। সূক্ষ্মদর্শী দৃষ্টিতে সে চারপাশ দেখছিল, কিন্তু সন্দেহজনক কোনো কিছু ধরা পড়ে না। প্রায় মিনিট ৪৫-এর পরে তারা পাচুলিয়া শহরের প্রধান সড়কে এসে পৌঁছায়। ড্রাইভার জিজ্ঞেস করে, কোন দিকে যাব স্যার? আপাতত গাড়ি সাইড করো, আমি আসছি, বলে আলভি নেমে যায় কার থেকে। মাথা ঘুরিয়ে কি যেন খুঁজে দেখে রাস্তার অপর পাশে একটা জুয়েলারি শপের ভিতর প্রবেশ করে। বলুন স্যার, আপনি কেমন অর্নামেন্টস চাচ্ছেন? আপাতত সিসি ক্যামেরার ফুটেজ দেখালেই চলবে। সরি স্যার। ম্যানেজার কি আপনি? নো স্যার, আমি ডেকে দিচ্ছি, বলে ছেলেটি দোকানের ভেতরের রুমে যায়। খানিক বাদে ম্যানেজারকে সাথে নিয়ে ফিরে আসে। জি স্যার, বলুন, কি বলছিলেন? আলভি তার অনুমতিপত্র দেখায়, এরপর বলে, আমার একটা তারিখের ফুটেজ লাগবে। সেভ থাকে তো? জি জি স্যার। কোন ক্যামেরাটা লাগবে? জঙ্গলের জাংশন বরাবর যেটা। তারিখ 19 এপ্রিল, সন্ধ্যা 6টা থেকে। ম্যানেজার কম্পিউটার স্ক্রিনে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে অবশেষে পেয়ে যায় ফুটেজ। আলভির দিকে মনিটর ঘুরিয়ে বলেন, এই যে স্যার, নিন। ভ্রু কুচকে ফুটেজ পজ জুম করে বারবার দেখছিল। এর মাঝে শপের ছেলেটা এক কাপ কফি দিয়ে যায়। প্রায় মিনিট 30 পরে আলভি ফুটেজটা তার পেন ড্রাইভে কপি করে নেয়। ধন্যবাদ হেল্প করার জন্য, বলে বিদায় জানায় আলভি। ওয়েলকাম স্যার। কারের কাছে ফিরে এসে দেখে ড্রাইভার ছেলেটা মুখ গোমড়া করে তার ফোন টিপছিল। কি হে বৎস, বিরক্ত বুঝি? না স্যার, বলুন, এবার কোথায় যাবেন? ফিকে হেসে বলে ছেলেটা। আলভি তার ঘড়িটার সময় দেখে বলে, এখন তো 4টে বাজে, তুমি কি ফিরে যেতে পারবে? এখন যেতে পারবো, কিন্তু আর কিছুক্ষণ দেরি করলে রাস্তাটা অন্ধকার হয়ে যাবে। বেশ, তাহলে ভাড়াটা নাও। আপনি যাবেন না স্যার? না, আজ রাতটা এখানেই কাটাবো, বলে ভাড়াটা এগিয়ে দেয় আলভি। অতিরিক্ত 500 টাকা পাওয়াতে ছেলেটা হাসি মুখে সালাম জানিয়ে বিদায় নেয়। পাচুলিয়া শহরের এক আবাসিক হোটেলে উঠে ফ্রেশ হয়ে নেয় আলভি। হোটেল বয় এসে খাবার সার্ভ করে যায়। সারাদিন কিছুই খাওয়া হয়নি, ক্ষুধায় পেট চোচো করছিল আলভির, তাই সব কাজ বাদ দিয়ে খাবার নিয়ে বসে যায়। খাওয়ার পর শরীরটা যেন ক্লান্তিতে এলিয়ে পড়েছে। বিছানায় গা লাগাতেই রাজ্যের ঘুম এসে জমে যায় ঘন পাপড়ির ডাগর আখিজোড়ায়। টুং টিং টাং। ফোন কলের শব্দে আলভির ঘুম ভাঙে। ঘুম জড়ানো কণ্ঠে বলে, হ্যালো আলভি। বাবা বন্ধু, কটা বাজে? হ্যাঁ, একবার কলও দিলে না। কটা বাজে? 8টা। হ্যাঁ, আমি এতক্ষণ ঘুমিয়েছি। কোথায় আছো? পাচুলিয়ার একটা হোটেলে। কি? ম্যাজিক, বুঝলে রবিন? উফ, আচ্ছা উঠো, ফ্রেশ হয়ে নাও, আমি আবার কল দিচ্ছি। আলভির মাথাটা খুব ধরেছে। ফ্রেশ হয়ে এক কাপ কফি নিয়ে হোটেলের বেলকনিতে দাঁড়িয়ে শহরের চারিদিকটা দেখছিল। প্রতিটা উঁচু বিল্ডিং যেন একটা রহস্য। ইট পাথরগুলো যেন চিৎকার করে সাক্ষ্য দিচ্ছে তারা সব জানে, দেখেছে, তারা অসমাপ্ত গল্পের শুরুর ঘটনাগুলো। আলভির মনে হয় চারিদিকের এই রহস্যের ভেদ করতে পারে শুধু একটি বিষয়, আর তা হলো সত্য। তাকে সত্যের অন্বেষণ করতে হবে, তবেই তার এই গোয়েন্দা জীবন সার্থক। জুয়েলারি শপ থেকে পাওয়া ফুটেজের পেন ড্রাইভ ল্যাপটপে যুক্ত করে আবারও মন দিয়ে দেখছে আলভি। কত শত মানুষ এই রাস্তা পার করেছে, কিন্তু তার চোখজোড়া যেন শুধু একজনকেই খুঁজছে। হঠাৎ সে লক্ষ্য করে একটা ছেলে হাতে ওই রকমেরই একটা কন্টেইনার নিয়ে জুয়েলারি শপের সামনে দিয়ে চলে যায়।
ফুটেজে দেখা যায় ছেলেটি কিছুক্ষণ আগেই খালি হাতে রাস্তার অপর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আর এখন ফিরছে একটি কন্টেনার হাতে। আলভির ছেলেটির চালাকি বুঝতে দেরি হয় না, কিন্তু রাত হয়ে যাওয়ায় এখন খুঁজতে বের হলেও খুব একটা সুবিধা হবে না বলে বিধায় সেসব ঘটনাগুলোর একটি ছক বানায়। শিপন রায়, বয়স 22, 16 ডিসেম্বর, হোস্টেল রুমে গলায় ফাঁস দেয়, চিরকোট, পাঁচুলিয়া শহর। 7 মাস পরে ফারজানা, বয়স 17, 29 এপ্রিল, নিজ বাড়িতে অ্যাসিড ঢেলে, চিরকুট, হুলিয়া শহর। আলভি গভীর দৃষ্টিতে ছকটা দেখছিল, কিছু একটা অনুমান করে চমকে উঠে তড়িঘড়ি ইন্সপেক্টর বাবুলালকে কল দেয়। আদাব ইন্সপেক্টর বাবু। আদাব। জি বলুন গোয়েন্দা বাবু। আমি কিছু লিড পেয়েছি বুঝলেন। হাসিমপুরে কি হয়েছে? না না, আমি এখন পাঁচুলিয়াতে। মানে কি, আপনি হাসিমপুর যাননি? হ্যাঁ গিয়েছিলাম, ওখানেই একটা অদ্ভুত ঘটনা হয়। ল্যাবের যাওয়ার পথে মেইন রোডের সাথে জঙ্গলের রাস্তায় একটা কাঁচা পথ পাই। হ্যাঁ হ্যাঁ, তারপর? আসলে ওই রাস্তাটা হাসিমপুর আর পাঁচুলিয়ার জাংশন। কার গাড়িও মোটামুটি ড্রাইভ করা যায়, এই ধরেন 45 মিনিট লাগে। বলেন কি মশাই? আরেকটা বিষয়, এই সব কিছু ঘুরে ফিরে পাঁচুলিয়াতে কেন মিলছে? এটা ছাড়াও আরো ভয়ঙ্কর কিছু বিষয় অনুমান করছি। মানে সামনে হয়তো আরো একটা খুন হতে পারে বা হয়ে গেছে। কিভাবে? দেখুন মানে সকালে যা ডিটেলস দিলাম সবটাই তো ফেক ছিল। মনে হয় ওটা ওর আসল চেহারাও না। হতে পারে। এই ছেলেটা কিন্তু শিপন রায় মারা যাবার ঠিক পরেই এইখানের এক ড্রাইভারকে জিম্মি করে চাকরি নেয়। এখন দেখেন, অ্যাসিডের কন্টেইনার চুরি গেছে 19 এপ্রিল, আর ফারজানার খুন হয় কবে? 29 এপ্রিল। আবার দুজনের কাছেই ছিল চিরকুট। তার মানে খুনি কি এখন নেক্সট টার্গেটের পিছনে ছুটছে? আমিও সেই ভয়টাই করছি। আবার ছেলে মেয়েগুলো বয়স প্রায় কাছাকাছি। কি করেছে এরা? একটা তো মেইন লিঙ্ক থাকবেই। এটা তো তাইলে সিরিয়াল কিলিং এর কেস। হলফ করে বলা যায়। তাহলে মিডিয়াতে খবর দেই, সবাইকে সতর্ক করুক। একটু তো ঝামেলা হবে খুনি যদি প্যাটার্ন বদলে দেয়। তাহলে উপায়? আচ্ছা বলে দেন, খুনিকে একটা ভুল করার সুযোগ দেওয়া হোক। আমি তাহলে পাশের থানাগুলোতেও ইনফর্ম করে দেই। আর কোনো কিছু জানতে পেরেছেন? ও হ্যাঁ, সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছি। একটা ছেলের ছবি সেন্ড করব, একটু খুঁজে দেখতে হবে। কে ছেলেটা? মনে হয় খুনির দোসর। আসলে ওই ছেলের হাতেই অ্যাসিডের ওই কন্টেইনার ছিল। তার মানে খুনি কি পাঁচুলিয়ার বাসিন্দা? বোঝা যাচ্ছে না। দেখি, কাল একটু থানা ঘুরে আসব। আচ্ছা বাবু, রাখছি তবে। আদাব। রাত 10টার ব্রেকিং নিউজ। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে দেশের বিভিন্ন শহরে কিশোর বয়সী ছেলেমেয়েরা টার্গেট কিলিং এর শিকার হচ্ছে। ড্রয়িং রুমে মিস্টার জামশেদ ও তার স্ত্রী রাতের খাবার শেষে টিভিতে খবর দেখছিলেন। খবরের বিস্তারিত শুনে মিসেস জামশেদ কেমন যেন বিবর্ণ মুখে তার স্বামীর দিকে তাকান। আসলে তাদেরও বছর 19-এর একটা ছেলে রয়েছে, যার নাম জিসান। চলমান গল্পটি আপনার কেমন লেগেছে, কিংবা এর প্লটের কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।